বেয়াদব মেয়ে ছিল কথাকার, স্বামীর সাথে মুখে মুখে তর্ক, যেগুলো আমি একদম পছন্দ করি না। আর নেক্সট যাতে এরকম না দেখি, এরকম ভ্যাজিবার কখনো করবো না। আমার মুখে মুখে কথা বলবো না, আমার মেজাজ বিগড়ে যায়, বলে দিলাম। যাও এখান থেকে বেরিয়ে যাও, পাকে করে যাও, রান্না করে গিয়ে যাও। সজোরে থাপ্পড় খেয়ে আমার স্ত্রী তৃষা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আসছে, কোনো কথা বলতেছে না, কোনো সিমটম নেই। এরকমটাই হওয়ার কথা, এরকম অবাক হয়ে তাকানোরই কথা। আমাদের ম্যারিড লাইফ 3 বছর, এর ভিতরে তৃষাকে কখনো তার গায়ে হাত তুলেনি। আজকে ও আমায় মুখে মুখে কথা বলে আমার মেজাজটা বিগড়ে দিয়েছে, সেজন্য সজোরে একটা থাপ্পড় মারলাম। আমাদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল না, অ্যাফেয়ার ম্যারেজ ছিল। তাকে পছন্দ করে, সে আমাকে পছন্দ করে বিয়ে করেছিল। চলুন ফ্ল্যাশব্যাকে যাই। আমি রবিন, ঢাকা ভার্সিটির ফাইনাল ইয়ারের ছাত্র। আমার বাসা ধানমন্ডিতে। কলেজ থেকে খুব একটা বেশি দূরে ছিল না। ফাইনাল ইয়ারে পড়ে সিনিয়র ভাই বলে সবাই একটু সম্মান প্রদর্শন করতো, সম্মানের চোখে দেখত। তৃষা তখন ভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়ে। তৃষাকে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গেছিলাম। আমি না, যে কেউ তাকে প্রথম দেখলে প্রেমে পড়ে যাবে, যেমন রূপে গুণে, যেমন সুন্দরে, ওসা লম্বা, স্মার্ট। তৃষা ছিল চঞ্চল এবং সবসময় আনন্দ হই হুল্লোড় করেই থাকতো, ভার্সিটিটাকে মাতিয়ে রাখত। আমি প্রায় সময় লুকিয়ে লুকিয়ে তাকে দেখতাম, খুব ভালো লাগতো। তৃষা গান গাইতে খুব পছন্দ করত। কলেজের মধ্যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলেই তার গান গাইতো। তার কণ্ঠটা অনেক সুন্দর, তার গান শুনতে আমারও খুব ভালো লাগতো। যে কোনো প্রোগ্রামে তার গান গাইলে আমি সেই প্রোগ্রামে উপস্থিত থাকতাম, শুধু খালি তাকে এক পলক দেখার জন্য আর তার কণ্ঠটাকে শোনার জন্য। আমি তৃষাকে মনে মনে অনেকটা পছন্দ করি, ভালোবাসি। আমার মুখে সর্বদা তৃষার প্রশংসা। আমার বন্ধু রাজু সেটা টের পেয়েছিল। রাজু আমাকে একদিন বলল, বন্ধু রবিন, তুই যে তৃষাকে ভালোবাসিস মনে মনে, এটা কিন্তু একটা ব্যাককলামি। তুই কখনো কি তৃষাকে প্রপোজ করেছিস? তৃষাকে বলেছিস? তৃষা কি জানে তুই যে তাকে ভালোবাসিস? সেটা আগে বল। ধরো বন্ধু, তোর কি মাথা খারাপ নাকি? আমি কি ওরে প্রপোজ করে গিয়ে মার খাবো নাকি? ও যদি আমার প্রপোজ রিজেক্ট করে দেয়, যদি আমাকে অ্যাকসেপ্ট না করে, তাহলে আমি কি করব? লজ্জার বিষয় না? তাহলে একদিন তৃষা তোকে বলবে যে আমার বিয়ের সামনে, এই ধরো কাঠ, তখন যাইয়া তুই আর আমি দুজনে মিল্লা তৃষার বিয়ে খাবো। তখন হয়তো কপাল থাবড়াতে হইব, যাই হ্যাঁ একবার হলো তো ট্রাই করে দেখতে পারতাম প্রপোজ করে। শোন বন্ধু, তুই তাকে গিয়ে প্রপোজ কর, সে মানলে মানলো, না মানলে রিজেক্ট করলো, এটা ওর ব্যাপার। তাও তো জীবনে আফসোস থাকবে না, তাই না? ঠিকই বলেছিস বন্ধু, আগামীকাল ভার্সিটিতে গিয়েই তৃষাকে প্রপোজ করবো, আল্লাহ ভরসা। তৃষা, আমি কিছু কথা বলার জন্য তোমাকে ডেকেছিলাম। আমি কিছু কথা বলতে চাই তোমাকে, প্লিজ আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে। ঠিক আছে রবিন ভাইয়া, কি বলবেন বলেন। তৃষা, আমি তোমাকে আজকে 1 বছর ধরে লুকিয়ে লুকিয়ে দেখছি। আমার সেই বিষয়টা আর ভালো লাগতেছে না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমার প্রস্তাবে রাজি? রাজি থাকলে আমাকে বলো। তুমি যদি রাজি না থাকো তাহলে সেটাও বলো, আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না, ঠিক আছে? আপনি যে আমাকে ভালোবাসেন এটা আমি প্রথম থেকেই বুঝতে পারছি। আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেন, আমার প্রত্যেকটা প্রোগ্রামে গান শুনতে আসেন, সেটা আমি টের পেয়েছি। কিন্তু আমি অপেক্ষায় ছিলাম আপনি কখন আমাকে প্রপোজ করবেন, সেই জন্য। যাই হোক, সাহস করে যখন আপনি প্রপোজ করেই ফেলছেন, তাহলে আমি আপনাকে বলি, আমিও আপনাকে ভালোবাসি। আমি আপনার প্রপোজ অ্যাকসেপ্ট করলাম। আপনি বাসা থেকে বিয়ের প্রপোজাল পাঠাতে পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া যে তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে গেছো। আমি তো ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, তুমি যখন রাজি তাহলে আর দেরি করার কি আছে? আমার মাকে বিয়ের প্রপোজাল দিয়ে তোমাদের বাসায় হতে শীঘ্রই পাঠাচ্ছি, ঠিক আছে? বন্ধুরে, আজকে আমার কাছে খুব সেই খুশি লাগতেছে। আমি আনন্দে উৎফুল্ল হয়ে গেছি। তৃষাকে প্রপোজ করেছিলাম, আজকে তৃষা রাজি হয়ে গেছে। মাকে দিয়ে খুব শীঘ্রই তৃষাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। তারপর মাকে তৃষাদের বাড়িতে পাঠালাম। মা তৃষাকে দেখে খুব পছন্দ করেছে, তারপরেই আমাদের বিয়ে হয়ে যায়। তৃষা মেয়েটা ছিল একটু চাঞ্চল্যকর এবং খুবই ভালো মাইন্ডার।
তিশা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে সবার সাথে মিশে যেতে পারত। ও যখন আমাদের বাড়িতে আসে তখন আমাদের সংসারটাকে নিজের করে নিয়েছিল এবং আমার মাকে নিজের মার মতন করে দেখত। কোনো দিন তাদের মাঝে কোনো ঝগড়া হয়নি, খুবই ফ্যামিলিভাবে চলাফেরা করতো তিশা। একদিনকার ঘটনা, আমি অফিস থেকে আসার পরে দেখি, কি গো মা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি এরকমভাবে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার, বলো তো আমাকে। আরে বাবা, আমার তো এরকম কিছু হয় নাই। ও কাজের মেয়ে রাবেয়া আসে নাই তো, সেজন্য একটু কাজে বিজি আর কি, তাই একটু হাঁপাচ্ছি। কাজের মেয়ে আসে না, ঠিক আছে, তাহলে তুমি কাজ করতে গেলে কেন? তিশা কোথায়? তিশাকে দিয়ে কাজ করাতে তুমি গেলে কেন? বলো, তিশা কোথায় বলো। তিশার নাকি পরীক্ষা, সেজন্য তার রুমে সে পড়াশোনা করার জন্য গেছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি রুমে গেলাম। কি ব্যাপার, তুমি এখানে বসে বসে ফোনে কার সাথে কথা বলতেছো, আর ওদিক দিয়ে আমার মা কাজ করতেছে, কাজ করে হাঁপাচ্ছে কেন? আমার মাকে একটু সাহায্য করতে পারতে না তুমি? এভাবে চেঁচিয়ে কথা বলছো কেন? আমি তো রান্না বান্না করেই আসলাম, আর এখানে ফোনে তো কার সাথে আড্ডা মারতেছি না। আমার বান্ধবী লিজার কাছে একটু ফোন দিয়েছিলাম আমার সামনে পরীক্ষা সাজেশন দেওয়ার জন্য, সেই সাজেশন নিয়ে পড়বো, সেই জন্য কথা বলতেছি, আর তো কিছু না। তুমি এভাবে বাজে বিহেভ করতেছো কেন? যাও, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খানা দিচ্ছি। কি গো বৌমা, তোমার না লেখাপড়া শেষ? পরীক্ষা দিয়ে আসলা, তাহলে এখন আবার কিসের লেখাপড়া করো? প্রায় সময় তোমার দেখি পাকঘরে হোক বেডরুমে হোক বই নিয়ে পড়াশোনা করো। কিসের পড়াশোনা করো বৌমা, বলো তো আমারে। মা, সামনে বিসিএস পরীক্ষা দিব তো, সেজন্য পড়াশোনা করতেছি। বিসিএস পরীক্ষা দিয়ে কি হবে? তুমি কি চাকরি করবে নাকি? চাকরি বাকরি করার দরকার নাই, তার সাথে বরং ভালো তুমি একটা নাতনি উপহার দাও আমাকে। সমস্যা নাই মা, সন্তানাদিও নেব, চাই চাকরিও করব। চাকরি করলে তো তাইলে সন্তানাদি মানুষ করতে পারবো না, আর সন্তানাদি মানুষ করতে গেলে তো চাই চাকরি করতে পারবো না। এক লগে কি আর দুটোই হয় বলো? সন্তানাদি হলে তো অফিস থেকে আলাদা ক্যারিংয়ের জন্য ছুটি পাবো। তাছাড়া আপনি আছেন মাথার উপরে, রবিন আছেন, সবাই মিলেও কি মানুষ করতে পারবো না? কি গো মা, জিম মেরে বসে কি টেনশন করতেছ, কি ভাবতেছ? তিশাকে দেখি নতুন করে পড়াশোনা করতেছে, চাকরি বাকরি বেলে করবে, বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য বই পুস্তক পড়তেছে। আমি বলছি কি বাপ, মেয়ে মানুষ লেখাপড়া কইরা চাকরি বাকরি করার দরকারটা কি? আমাদের কি কম আছে নাকি? তুই চাকরি বাকরি করতেছিস, তোর বাবার অড়াল সম্পদ পড়ে আছে, তাহলে মেয়ে মানুষ অফিস আদালতে জায়গায় চাকরি বাকরি করার দরকারটা কি? আচ্ছা মা, আমি তিশাকে বুঝিয়ে বলবো না, তুমি টেনশন করো না। ওর চাকরি বাকরি করার দরকারটা কি? কি ব্যাপার তিশা, তোমার তো লেখাপড়া শেষ, তাহলে আবার নতুন করে কিসে লেখাপড়া করতেছো বলো তো শুনি। আমি তো বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য আবার লেখাপড়া শুরু করছি। আমার ছোটবেলা থেকে বড় শখ বিসিএস ক্যাডার হব, তাই পরীক্ষা দিয়ে দেখি না। শোনো, পড়াশোনা করে আর লাভ নাই, চাকরি বাকরি করার দরকার নাই, বিসিএস এর পরীক্ষা দেওয়ার দরকার নাই, যাদের পয়সা দিলে চলবে। আমি তোমাকে দিয়ে চাকরি বাকরি করাবো না, আমি নিজে চাকরি করি, বাপের অডাল সম্পদ আছে, সেগুলো খেয়ে শেষ হতে পারবো না। তোমার নতুন করে আবার চাকরি বাকরি করার দরকার নাই, তার সাথে ভালো ছেলে সন্তান নাও, তা নিয়ে মানুষ করো, তাই ভালো, সংসার ভালো করে করো, সেটাই ভালো। আমি পড়াশোনা করতেছি বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য, চাকরি বাকরি করব, তাতে তুমি খুশি হওয়ার কথা। তুমি কিনা তোমার মার কথা শুনে তুমি এখানে এসে আমার সাথে ঝগড়া বাঁধাতেছ। আমি চাকরি করলে তোমার সমস্যা কি? এটা আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল, আমি লেখাপড়া করে বিসিএস পরীক্ষা দিয়ে একটা চাকরি বাকরি করব। তাহলে তোমার সমস্যা কোন জায়গায়? আর তুমি না করলে তো আমি তোমার না শুনবো না। আমি আমার উদ্দেশ্য ঠিকই হাসিল করবো, আমি আমার লক্ষ্যে ঠিকই পৌঁছাবো। তুমি না করলে আমি শুনবো না। তিশা সেদিনের থাপ্পড় খাওয়ার পরের থেকে কেমন যেন অন্যরকম নিস্তব্ধ হয়ে গেছে। প্রয়োজন হলেও সে কথা বলতে চায় না, সবসময় চুপচাপ থাকে। সে আগের মতন ফেসবুক চালায় না, সে আগের মতন গুনগুন করে গান গায় না, সে আগের মতো টিকটক করে না, সে আগের মতন ছাদে গিয়ে তারা দেখে না, সে আগের মতন আমাকে জড়িয়ে ধরে না, সে আগের মতন কোনো কাজে আমাকে বাধ্য করে না, সে আগের মতন চা না খেলে বারবার বলে না চা খাইতেই হবে, খাও, জোর করে না। কেমন যেন এই যেমন এক রোবটের চরিত্র হয়ে গেল। কি ব্যাপার তিশা, তোমার মা আমার মোবাইলে ফোন দিয়ে বলতেছে তুমি নাকি তোমার মার ফোন রিসিভ করতেছো না। তোমার মা কতবার তোমাকে ফোন দিয়েছে, তোমার কি হয়েছে? জলদি করে তোমার মার সাথে গিয়ে কথা বলো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আমার মার সাথে কথা বলবো অনেক।
বাবা, তিশা তোমাদের বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গেছে, একটু আমাদের বাসায় গেলে মাইন্ডটা ফ্রেশ হবে না। আমাদের বাসায় নিয়ে যাই, তুমিও চলো, একসাথে যাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তিশা যদি যাইতে চায় তাহলে নিয়ে যান, কয়দিন বেরিয়ে আসলে ভালো লাগবে না। আর আমি পরে যাইয়া নিয়ে আসবো না, আপনি ওকে নিয়ে যান, আমি পরে যাইয়া নিয়ে আসবো না, ঠিক আছে? সেই যে গেল তিশা, অনেক দিন হয়ে গেল তিশার সাথে আর এমনি কথা হয় না। আমি ফোন দিলে তিশা ফোন ওঠায় না, ব্যস্ত থাকে। তারপরে একদিন খবর পেলাম তিশা নাকি মানসিক রোগে আক্রান্ত, তারে বড় ডাক্তারের কাছে নিতে হবে। তার কিছুদিন পরে আমার হাতে একটা চিঠি এসে পড়লো। চিঠিটা খুলতেই দেখি তিশার ডিভোর্স লেটার। ডিভোর্সের লেটারটা হাতে পেয়ে চোখের পানিগুলো গড়গড়ায় পড়তেছিল, এক হাতে বসতেছিলাম আর রাগে আমার বুকটা ফেটে যাচ্ছে। আর বলতেছিলাম, ও পাগল হয়ে গেল না কেন? ও যদি পাগল হয়ে যেত তাহলে আমাকে ডিভোর্স দিতে পারতো না, আমি ওকে ডিভোর্স দিতাম। আমার এই কথাগুলো আত্মসম্মানে লাগলো। ডিভোর্সের 5 বছর পর রবিন, কেমন আছো তুমি? ভালো আছো? কি ব্যাপার, কন্নড়া তো চিনা চিনা লাগছে, মনে হয় তিশা। দেখি তো মাথাটা উঠে। ভালো আছি তিশা, তুমি কেমন আছো? আমি তোমাকে ডিভোর্স দিয়ে চলে এসেছি, তাহলে তো তোমার তো ভালো থাকার কথা। তাহলে তুমি আজকে এই হাজতখানায় কেন বলো? তুমি ডিভোর্স দিয়ে চলে আসার পরে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তারপর মা আমাকে অন্যটায় বিয়ে দিল। সেই বউ আসার পরে তারে কোনো কিছু বললে সে উল্টা আমাকে বলতো, তার মুখ চলতো। তুমি তো জানো আমি মুখ চলা বেশি পছন্দ করি না। তার গায়ে হাত তুলেছি, সেজন্য সে মামলা করেছে। উল্টা পাল্টা কথা বলে আমার নামে নারী নির্যাতনের মামলা দিয়েছে, সেজন্য আজকে আমি এই জেলখানায়। বাদ দাও আমার কথা, তাহলে তুমি এখানে কেন তিশা? তোমার কি অবস্থা? বিয়ে শাদী করেছো? বিয়ে শাদী না করার কোনো কারণ আছে? তোমার কাছ থেকে চলে আসার পর সেই বছর বিসিএস পরীক্ষা দিতে পারিনি। তারপরে আমার অন্য জায়গায় বিয়ে হয়। তারপরে আমার শ্বশুর শাশুড়ি ওদের সম্মতিতে, আমার মা বাবা সবার সম্মতিতে আমি বিসিএস পরীক্ষা দেই। আর বিসিএস ক্যাডারের পরে এখানে চাকরি হয়েছে এএসপি পদে। আর এখানে আমি পোস্টিং হয়েছি। আমি যখন ফাইলগুলো গাড়ছিলাম, তারপরে তোমার ফাইলটা আমার চোখের সামনে আসলো, তাই তোমার সাথে দেখা করার জন্য এখানে আসছি। শোনো, আমার 2টা সন্তানও আছে। আমার স্বামীটা ফেরেশতার মতন মানুষ, অনেক ভালো, আমাকে খুব কেয়ার করে, আমাকে অনেক সাপোর্ট করে। তার সাপোর্টে আজকে আমি এএসপি পদ পেয়েছি। সব ক্রেডিট আমার স্বামীর। সবাই তো আর তোমার মতো না। তারপরেও যেহেতু তুমি আমার প্রাক্তন স্বামী ছিলেন, তোমার কেসটা আমি হ্যান্ডেল করব। আমি দেখি তোমার জন্য কি করতে পারি। ওকে, বেস্ট অফ লাক। ভালো থাকবে রবিন। আইসা আমার নীতিকথা শোনানোর লাগিয়া, তোমার জন্য তো আজকে আমার এই অবস্থা। তুমি যদি সেদিন আমাকে ডিভোর্স দিয়ে চলে না যেতে, তাহলে আজকের আমার অবস্থা এরকম হয় না। আমার এই আজকের এই অবস্থার জন্য তুমি দায়ী, আমি তোমাকে কখনো ক্ষমা করবো না।